দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন মোবারক আজ পদত্যাগ করেছেন। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সরকার পরিচালনায় ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না তিনি, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। এক টুইটার পোস্টে এসব বিষয়ে জানিয়েছেন তিনি। এরপর জানাবো সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার স্বাধীনতার পর একটা স্থিতিশীল ও গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট, কিন্তু ইসরায়েল বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে দেশটাকে খণ্ড খণ্ড করে দেওয়ার ষড়যন্ত্র মেতে উঠেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে পাকিস্তানি বন্দীদের এনকাউন্টার দিতে পারে ভারত, পাকিস্তানি মিডিয়ার দাবি। ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। এদিকে দক্ষিণ সুদানের হাসপাতালে বিমান হামলায় ৭ জন নিহত। দক্ষিণ সুদানের উত্তর অঞ্চলের ওল্ড ফাংকাপ শহরের একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। এই হামলায় শহরটির একমাত্র হাসপাতাল এবং ফার্মেসি ধ্বংস হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো সেই হারুনের ভাতের হোটেলে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। সারা বছরই সবসময় আলোচনায় থাকত শেখ হাসিনার সময়ে আলোচিত ডিবি প্রধান হারুনুর রশিদের ভাতের হোটেল। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদও পালিয়ে যায়। এরপর তার সেই ভাতের হোটেল খ্যাত তার বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। এরপরই জানা গেছে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি বিভিন্নভাবে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। আর সেসব অর্থ সম্পদ তিনি নানাভাবে অবৈধ উপায়ে অর্জন করেছেন, সেসব বিষয়ে জানিয়েছে দুদক। এবং সেখান থেকেই জানা গেছে ডিবি প্রধান হারুনুর রশিদ কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় অনেকটা স্থিতিশীলতা গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সাম্প্রতিক প্রেসিডেন্ট আল সারার বাসস্থানের প্রেসিডেন্ট প্যালেসের কাছাকাছি ইসরায়েলি বাহিনী নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়াকে ঘিরে বহুধাপে একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়। ইসরায়েল এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে এর সূচনা ঘটে। এরপর তা সিরিয়ার উপকূলবর্তী আলাওয়ি অধ্যুষিত অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। আরও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমান এর অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনাগুলোর সবই সিরিয়ার বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ, যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী অঞ্চলটির শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে বলেও জানা গেছে।
পাকিস্তানি বন্দীদের এনকাউন্টার দিতে পারে ভারত। ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। ইয়েমেনের প্রধানমন্ত্রী মুবারকের পদত্যাগ। ইয়েমেনের বর্তমান প্রধানমন্ত্রী আহমেদ বিন মুবারক শনিবার পদত্যাগ করেছেন। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সরকার পরিচালনায় ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না তিনি, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এক্সে এক পোস্টে মুবারক বলেছেন, আমি প্রেসিডেন্সিয়াল লিডারশিপে কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর রশাদ আল আলিমের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। নিজের পদত্যাগপত্র তিনি উল্লেখ করেছেন, আমি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারছি না এবং সরকার পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, ফলে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। তবে তিনি জানান, সকল প্রতিকূলতার মাঝে তিনিও স্বল্প সময়ের মধ্যে আর্থিক ও প্রশাসনিক খাতে কিছুটা সফলতা অর্জন করেছেন এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়েছেন। দেশটির সরকারের সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমের সঙ্গে সাক্ষাতে কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে সরকারি মন্ত্রিসভায় অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এবং এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সূত্রগুলো বলছে, আহমেদ আওয়াদ পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আহমেদ আওয়াদ দীর্ঘদিন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর গত বছরের ফেব্রুয়ারিতে তাকে প্রধানমন্ত্রী পাকিস্তানি বন্দীদের এনকাউন্টার দিতে পারে ভারত। ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত ৫৬ জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে অনলাইন নিউজ জিও নিউজ। সংবাদ মাধ্যমটির দাবি, আটক এসব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দী। তাদের হত্যা করে ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে। সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতে এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলছে, ভারতের মিডিয়াগুলো ওই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজও ছবি পেতে পারে, যেখানে হতে পারে নিহত ব্যক্তির কাছে থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোনো ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তান বিরোধী বিবৃতি দিয়ে অথবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে। অর্থাৎ ভারত চাইবে যে কোনো উপায়ে তাদের কারাগারে বন্দী বিভিন্ন পাকিস্তানের মানুষকে তাদের উপর দায় চাপিয়ে নিতে, যাতে করে তারা ইচ্ছা করেই কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাটি পাকিস্তানের ঘটনা বলে তারা প্রচার করতে পারে বিভিন্ন গণমাধ্যমে। এ কারণে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সেই হারুনের ভাতের হোটেলে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পুলিশ বছর জুড়ে আলোচনায় ছিল ডিবি প্রধান হারুনুর রশিদ। তার ভাতের হোটেল, এই ভাতের হোটেলে বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, চিত্রশিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষকে ভারতের হোটেলে ডিবি প্রধানের সঙ্গে বসে খেতে দেখা গেছে। এসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সারা বছরই ভাইরাল হয়েছে। ৫ আগস্টের পর সরকারের পতনের পর সেই হারুনুর রশিদ এখন পর্যন্ত পলাতক রয়েছে। পরবর্তী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই মামলাগুলোতে বর্তমান ডিবি প্রধান হারুনুর রশিদ পলাতক রয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের কর্মকর্তারা তারা জানিয়েছে হারুনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অবৈধভাবে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। তার ভাতের হোটেলেই রয়েছে কোটি কোটি টাকা সম্পদ। অর্থাৎ তিনি ঢাকার যেসব জায়গাগুলো তার ভালো লাগতো সেসব জায়গাগুলো নিজের করে নেয়ার জন্য ওইসব মালিকদেরকে ধরে ধরে তিনি জেল হাজতে বিভিন্ন মিথ্যা মামলায় ভরে দিতেন এবং তারপর তাদের জমি এবং ফ্ল্যাট জব্দ করতেন। এমনিভাবে ঢাকায় বিভিন্ন স্থান থেকে তিনি ফ্ল্যাট ও জমি অবৈধভাবে জব্দ করেছেন। এমন হাজার হাজার প্রমাণ এসেছে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। আর এরপরই তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদক এমন কোনো অপরাধ নেই যা ডিবি প্রধান হারুনুর রশিদ করেনি। তিনি অত্যন্ত ভয়ানক একজন ক্রিমিনাল এবং তিনি দেশজুড়ে নানা ধরনের অপকর্মেও চালাতেন।